হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এই গরমেও সবার প্রস্তুতি তুঙ্গে। এবং আমরা জানি প্রত্যেকে যে আপকামিং যে পরীক্ষাগুলো আমাদের রয়েছে, বিশেষ করে আমি তোমাদের জন্য আজকে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা কিন্তু পুরোটাই আমাদের সেন্ট্রালের যে পরীক্ষাগুলো রয়েছে আপকামিং, অর্থাৎ CHSL, CGL এই ধরনের পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে এই পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বা এই পরীক্ষার জন্য বায়োলজিক্যাল সায়েন্স কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে বা এনভায়রনমেন্টাল সায়েন্স কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলে দিয়েছিলাম, রাইট? তো প্রিভিয়াস ক্লাসে আমরা একটা সিরিজ শুরু করেছিলাম। সেই ক্লাসে আমরা কিন্তু 15 থেকে 20টা মতো কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম এবং 20টা কোয়েশ্চেন ডিফারেন্ট টপিকস থেকে ছিল। তো সেখানে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলে। ঠিক সেমভাবেই আজকেও কিন্তু আমরা টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাস করব এবং 20টা কোয়েশ্চেন কিন্তু 20টা ডিফারেন্ট টপিক থেকে আনা হয়েছে, যে টপিকগুলো পরীক্ষায় আসার মতো। এবং এই টপিকের কোয়েশ্চেনগুলো তোমরা যদি কভার করো বা এই টপিকগুলোকে ইটসেলফ যদি এই কোয়েশ্চেনের ব্যাকগ্রাউন্ডে যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো যদি তোমরা স্টাডি করো তাহলে পরীক্ষার হলে কিন্তু একটা ঠিকঠাক স্কোর করে আসার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো করে প্রস্তুতি নাও এবং এটাকে একটা মক টেস্ট হিসেবে তোমরা ট্রিট করো এবং কার কত স্কোর হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো ডিরেক্টলি আজকে আমি ক্লাসে চলে যাচ্ছি। চলো দেখা যাক আজকে তোমাদের জন্য কি কি কোয়েশ্চেন রয়েছে। চলো, ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টপিকটা, এই পার্টিকুলার কোয়েশ্চেনটা যে টপিক থেকে রয়েছে সেই টপিকটার নাম হচ্ছে বোন মাসেল মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি এসএসসির পরীক্ষার কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন দেখো সেখানে দেখতে পাবে যে বায়োলজিক্যাল সায়েন্সের কিছু ডমিনেটিং চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকবে। চ্যাপ্টারটার নাম হচ্ছে বা টপিকটার নাম হচ্ছে বোন মাসেল মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, রাইট? ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি? What type of joint allows movement in multiple directions and is found in the shoulder and hip? তাহলে আমরা এখানে বোন জয়েন্টের কথা বলছি। বোন জয়েন্ট কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে অস্থি সন্ধি, রাইট? বোন জয়েন্ট কথাটার মানে হচ্ছে অস্থি সন্ধি। তো আমাদের শরীরে মূলত কিন্তু আমরা দু ধরনের অস্থিসন্ধি দেখতে পাই। একটা হচ্ছে মুভেবল বোন জয়েন্ট, সচল অস্থিসন্ধি, আরেকটা হচ্ছে ইমুভেবল বোন জয়েন্ট, যেটাকে আমরা বলি অচল অস্থিসন্ধি। ইমুভেবল বোন জয়েন্টের আরেকটা নাম হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? এবং আমাদের স্কালের যে ইমুভেবল জয়েন্টটা রয়েছে তার নাম হচ্ছে সুচার, রাইট? তাহলে এখানে আমরা যে মুভেবল বোন জয়েন্টের কথা বলছি, অর্থাৎ এখানে দেখো পরিষ্কার কোয়েশ্চেনটায় বলেছে যে হোয়াট টাইপ অফ জয়েন্ট অ্যালাউস মুভমেন্ট ইন মাল্টিপল ডাইরেকশনস। তাহলে আমাদের শোল্ডার এবং হিপে যে জয়েন্টটা রয়েছে, যে জয়েন্টটা মাল্টিপল ডাইরেকশনে যে আমরা মুভমেন্ট করি সেই মুভমেন্টে হেল্প করে। তাহলে এরকম জয়েন্টের এক্সাম্পল কি রয়েছে? হিঞ্জ জয়েন্ট, পাইভট জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, আরেকটা হচ্ছে গ্লাইডিং জয়েন্ট। এখানে কোনটা আনসার হবে? দেখো, এই চারটে জয়েন্টই কিন্তু মুভেবল বোন জয়েন্টের এক্সাম্পল। তাহলে মুভেবল বোন জয়েন্ট কাকে বলে? সচল অস্থিসন্ধি বলতে আমরা কি বুঝি? যে বোন জয়েন্টগুলোর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড প্রেজেন্ট থাকে। তোমরা নিশ্চয়ই জানো, সাপোজ এটা একটা বোন এবং এটা আরেকটা বোন, রাইট? তাহলে দুটো বোনের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, যে স্পেসটা রয়েছে, সেই স্পেসটাকে আমরা বলি হচ্ছে সাইনোভিয়াল স্পেস।
সাইনোভিয়াল স্পেস। এবং এই সাইনোভিয়াল স্পেসের মধ্যে যে তরলটা প্রেজেন্ট থাকে তার নাম হচ্ছে কি সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল ফ্লুইডের কাজ হচ্ছে যে কোনো রকমের ঘর্ষণজনিত আঘাত থেকে হাড়কে প্রোটেক্ট করা, যে কোনো রকমের ফ্রিকশনের হাত থেকে হাড়কে প্রোটেক্ট করা, শক অ্যাবজর্বার হিসেবে কাজ করা এবং লুব্রিক্যান্ট হিসেবে কাজ করা, রাইট? তাহলে এখানে এই যে পার্টিকুলার অপশনগুলোতে তোমরা দেখতে পাচ্ছ, সিতে রয়েছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে। তাহলে এই যে বল অ্যান্ড সকেট এটা কিন্তু একটা বোন জয়েন্টের এক্সাম্পল, যেখানে একটা সকেটের মতো একটা পার্টিকুলার একটা চেম্বার থাকে, যেখানে বল শেপড যে বোনটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা বোনের এন্ডটা অনেকটা বলের মতো শেপ তৈরি করে এবং আরেকটা এন্ড সকেটের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এবং এই বল আর সকেটের যে অ্যাফিনিটি এটা খুব স্ট্রং হয় এবং এই বোনটা এই সকেটের মধ্যে কিন্তু স্ট্রিক্টলি অনেকটা অ্যাটাচড হয়ে যায়, রাইট? তো এই স্ট্রাকচারটাকে বলা হয় বল অ্যান্ড সকেট জয়েন্ট, এবং এই পার্টিকুলার জয়েন্টটা আমরা কোথায় দেখতে পাই? শোল্ডার অ্যান্ড হিপ। তাহলে বল অ্যান্ড সকেট জয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ মুভেবল বোন জয়েন্ট উইচ ইজ ফাউন্ড ইন শোল্ডার অ্যান্ড হিপ। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা কি হলো? আনসারটা হলো সি। নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, দেখো আগের দিন ক্লাসে আমরা কিন্তু সেলের ওপরে বেশ কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, তো আজকের কোয়েশ্চেনটা একটু অ্যাডভান্স, ঠিক আছে? কোয়েশ্চেনটা আমরা ভালো করে একটু পড়ি, কি বলেছে দেখো। ডিউরিং উইচ ফেজ অফ দ্য সেল সাইকেল, সেল সাইকেল কথাটার মানে হচ্ছে কোষ চক্র। সেল সাইকেল কথাটার মানে হচ্ছে কোষ চক্র। ডিউরিং উইচ ফেজ অফ দ্য সেল সাইকেল সাইটোকাইনেসিস টিপিক্যালি অকার। সাইটোকাইনেসিস কথাটার মানে কি? মানে হচ্ছে ডিভিশন অফ সাইটোপ্লাজম। ডিভিশন অফ সাইটোপ্লাজম, রাইট? তাহলে আমি একটু তোমাদেরকে বলি, যেখানে প্রশ্নটার বাংলা হচ্ছে যে কোষ চক্রের কোন দশায় সাইটোকাইনেসিস হয়। কোষ চক্রের কোন দশায় সাইটোকাইনেসিস হয়? অপশন এ বলছে G1 ফেজ, G স্ট্যান্ডস ফর গ্যাপ, G স্ট্যান্ডস ফর গ্যাপ, রাইট? তাহলে গ্যাপ 1। S স্ট্যান্ডস ফর synthesis, S stands for synthesis। তাহলে গ্যাপ 1 ফেজ, সিনথেসিস ফেজ, G2 ফেজ মানে গ্যাপ 2 ফেজ নাকি টেলো ফেজ, কোনটা সঠিক উত্তর হবে? তাহলে আমি সেল সাইকেল সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেল সাইকেল বা কোষ চক্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইন্টারফেজ, ইন্টারফেজ। আরেকটা ফেজকে আমরা বলি মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ, বা শর্টে আমরা একে এম ফেজও বলি। তাহলে সেল সাইকেলের যে ইন্টারফেজ পার্টটাতে সেল নিজেকে তৈরি করে, সেল নিজেকে প্রিপারেশন করায়, মানে ডিভিশন করার আগে, প্রায়ার টু দ্য ডিভিশন করার আগে সেল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেলের ভেতরে যে ইন্ট্রাসেলুলার যে কম্পোনেন্টসগুলো রয়েছে লাইক প্রোটিন, ডিএনএ, এগুলো তৈরি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক যেরকম আমরা পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতি নিই, তাহলে এই প্রস্তুতি পর্বটা অনেকটা দীর্ঘ, ঠিক সেরকমই কোষও কিন্তু বিভাজিত হওয়ার আগে, বিফোর সেল ডিভিশন, সেলকে একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হয়, একটা প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে এই প্রস্তুতি পর্বের যে সময়সীমা বা টাইম ডিউরেশনটা, সেটাও কিন্তু অনেকটা বেশি হয়।
তাহলে ইন্টারফেজটা হচ্ছে প্রস্তুতি দশা, রাইট? তাহলে ইন্টারফেজের যে তিনটে ভাগ সেটা হচ্ছে G1, S এবং G2। আর মাইটোটিক ফেজের আরেকটা নাম হচ্ছে ডিভিশন ফেজ, যেখানে অ্যাকচুয়ালি ডিভিশন বা বিভাজনটা স্টার্ট হয়, সেল ডিভিশনটা স্টার্ট হয়। তাহলে এই যে মাইটোটিক ফেজ বা এম ফেজ, তারও কিন্তু দুটো ভাগ রয়েছে। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আরেকটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ভালো করে বুঝবে, ক্যারিওকাইনেসিস শব্দটার মানে তোমরা অনেকেই জানো। ক্যারিয়ন শব্দটার মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে সাইটোকাইনেসিস মানে যদি ডিভিশন অফ সাইটোপ্লাজম হয়, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস, তাই তো? একেও আমরা ফার্দার কিন্তু প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এরকম কিছু ভাগে ভাগ করতে পারি। তাহলে আমাকে প্রশ্নটা করেছে যে সেল সাইকেলের কোন দশায় সাইটোকাইনেসিস হয়। তাহলে আমি কি বললাম, ক্যারিওকাইনেসিসের মধ্যে যে চারটে দশা রয়েছে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে টেলোফেজ দশাটা শেষ হওয়ার মুহূর্তেই কিন্তু সাইটোকাইনেসিস বা ডিভিশন অফ সাইটোপ্লাজম শুরু হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? টেলোফেজ। পরের প্রশ্ন, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, which hormone is essential for the development and maintenance of male secondary sexual characters such as facial hair and deep voice? তাহলে আমরা আগের দিন তোমাদেরকে হরমোন চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা প্রশ্ন করিয়েছিলাম, আজকেও দেখো হরমোনের একটা প্রশ্ন রেখেছি। তার মানে হরমোন চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এই সেন্টেন্সটাতে একটা কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি বা ছবি থেকেও বুঝতে পারছি যে আমি যে হরমোনটার রেফারেন্স দিলাম সেটা একটা মেল হরমোন। তাহলে পুরুষদের বয়ঃসন্ধিকালে গৌণ যৌন লক্ষণগুলি প্রকাশ করতে যে হরমোনটা সাহায্য করে তার নাম কি? আবার পরি প্রশ্নটা, which hormone is essential for the development and maintenance of male secondary sexual traits like facial hair and deep voice? তাহলে আমরা এটা দেখতে পাই মহিলা এবং পুরুষ নির্বিশেষে বয়ঃসন্ধিকালে কিন্তু মহিলাদের মধ্যে বেশ কিছু সিগনিফিকেন্ট চেঞ্জেস আসে, তাই তো? হাই পিচড ভয়েস বা ফিজিক্যাল কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বা ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল, যেগুলো ইস্ট্রোজেনের জন্য হয়। ইস্ট্রোজেন হরমোন কিন্তু এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো মহিলাদের ক্ষেত্রে সেগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। আর পুরুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সময়টাতে মাসেল স্ট্রেংথ অনেকটা বেড়ে যায় বা ফেশিয়াল হেয়ার তৈরি হয় বা দেখতে পাচ্ছি যে ভয়েস চেঞ্জ হয়। তাহলে এই হরমোনটা, এই পার্টিকুলার চেঞ্জেসগুলো কোন হরমোন দ্বারা কন্ট্রোলড হয় আমরা দেখতেই পাচ্ছি। এখানে অপশান রয়েছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, আর একটা হচ্ছে FSH, ফলিকল স্টিমিউলেটিং হরমোন। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? টেস্টোস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই পার্টিকুলার হরমোনগুলোর ফাংশন কি? ইস্ট্রোজেনের ফাংশন হচ্ছে তোমরা জানো ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। প্রোজেস্টেরন, এই পার্টিকুলার হরমোনটার ফাংশন হচ্ছে মেইনটেইন প্রেগন্যান্সি। FSH, ফলিকল স্টিমিউলেটিং হরমোন, এই পার্টিকুলার হরমোনটা কিন্তু করে ইনিশিয়েট দ্য প্রসেস অফ ওভিউলেশন।
অর্থাৎ ওভারি থেকে ওভাম নিঃসরণ করতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে? 3 এর আনসারটা হবে সি, দ্যাট ইজ টেস্টোস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা ইভিএস এর কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়ি, দেখো। দ্য ন্যাচারাল প্লেস ওয়্যার দ্য অর্গানিজম অর কমিউনিটি লিভ ইজ নোন অ্যাজ। যে ন্যাচারাল প্লেসে অর্গানিজমরা বসবাস করে তাকে আমরা কি বলি? বা সিম্পলি এই কোয়েশ্চেনটাকে যদি আমরা বলি, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারি অ্যাড্রেস অফ অর্গানিজম or community। অপশন এ বলছে নিশ, অপশন বি হচ্ছে অ্যাডাপ্টেশন, অপশন সি হচ্ছে হ্যাবিটেট, অপশন ডি হচ্ছে বায়োম। দেখো অপশন, এখানে যতগুলো অপশন রয়েছে, দ্য ন্যাচারাল প্লেস ওয়্যার দ্য অর্গানিজম অর কমিউনিটি রিসাইডস অর লিভ, এটার উত্তর কিন্তু হবে হ্যাবিটেট। কারণ আমরা প্রত্যেকে জানি হ্যাবিটেট কথাটার বাংলা কি? হ্যাবিটেট কথাটার বাংলা হচ্ছে বাসস্থান। বাসস্থান বা থাকার জায়গা, রাইট? এটাকে আমরা বলি ডুয়েলিং প্লেস, ঠিক আছে? ডুয়েলিং প্লেস। বায়োম কথাটা নিশ্চয়ই তোমরা পূর্ব পরিচিত। অনেকগুলো ইকোসিস্টেমকে নিয়ে একটা বায়োম তৈরি হয়, এবং বায়োস্ফিয়ার কথাটার মানে হচ্ছে আমরা পৃথিবীতে যেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাই। তাহলে এই বায়োস্ফিয়ারের তোমরা ভাগগুলো পড়েছো, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। এই বায়োস্ফিয়ারকে যদি আমরা ক্লাইমেটের ওপর ভিত্তি করে ডিফারেন্ট জোনে ব্রেক করি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোনকে বলা হয় বায়োম। ক্লিয়ার? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে কোনো একটা নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। তাহলে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, দ্যাট ইজ অ্যাডাপ্টেশন। বাংলায় বলা হয় অভিযোজন। নিশ হচ্ছে ফাংশনাল রোল অফ আ পার্টিকুলার অর্গানিজম টুয়ার্ডস দ্য পার্টিকুলার ইকোসিস্টেম। তাহলে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জীব, তার যে কন্ট্রিবিউশন বা তার যে রোল টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট, তাকে বলা হয় নিশ। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা অপশান এক্সপ্লেন করলাম। 4-এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হচ্ছে হ্যাবিটেট। তাহলে 4-এর আনসার করলাম অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, হার্বিভোরস ইন আ ফুড চেইন। কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে যে হার্বিভোরসরা রয়েছে তাদেরকে আমরা কি হিসেবে চিনি? প্রাইমারি প্রডিউসার, প্রাথমিক উৎপাদক, প্রাইমারি কনজিউমার, প্রাথমিক খাদক, সেকেন্ডারি কনজিউমার, গৌণ খাদক, ডিকম্পোজার বা বিয়োজক। ডিকম্পোজারদেরকে আমরা বলি মাইক্রো কনজিউমার বা বলি ট্রান্সফর্মার। আচ্ছা, তাহলে আমরা একটা ফুড চেইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা খাদ্য শৃঙ্খল, তাই তো? খাদ্য শৃঙ্খল মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খাদক যে সম্পর্ক। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে সোলার এনার্জির ম্যাক্সিমাম বেনিফিটটা এনজয় করে হচ্ছে গ্রিন প্লান্টস, রাইট? এই গ্রিন প্লান্টসকে ডিরেক্টলি কনজিউম করছে প্রাইমারি কনজিউমার, তাকে কনজিউম করছে সেকেন্ডারি কনজিউমার, তাকে কনজিউম করছে টারশিয়ারি বা এখানে বলতে পারি অ্যাপিক্স কনজিউমার। তাহলে কোনো একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে যে হার্বিভোর রয়েছে
তাদের স্টেটাস কি, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে আমরা বলতে পারি প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক। প্রাইমারি প্রডিউসার বলে কিন্তু কিছু হয় না, কারণ প্রডিউসার ব্যাপারটা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি। প্রডিউসার মানে পুরো যে প্লান্ট কমিউনিটি তাকেই বোঝানো হয়, এবং দে আর এবল টু পারফর্ম ফটোসিনথেসিস, ঠিক আছে। তো প্রাইমারি প্রডিউসার বা প্রাথমিক উৎপাদক বলে কিছু হয় না, যেহেতু খাদকদের মধ্যে একে অপরের সাথে একটা সম্পর্ক রয়েছে। তোমরা জানো প্রাথমিক খাদক যারা রয়েছে তারা কিন্তু গৌণ খাদকের উপর নির্ভরশীল, বা গৌণ খাদকরা কিন্তু প্রাথমিক খাদকদের উপর নির্ভরশীল, এবং এভাবেই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়। তাহলে একটা খাদ্য শৃঙ্খল বা একটা ফুড চেনের মধ্যে যত কনজিউমার রয়েছে দে আর ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার, তারা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে হার্বিভোরস ইন আ ফুড চেন, এরা হচ্ছে প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক। নেক্সট কোয়েশ্চেন, the transformation of silkworms and frog larvae into adults through drastic change। তাহলে এক থেকে স্টার্ট হলো। তাহলে আমরা যদি বাটারফ্লাইয়ের লাইফ সাইকেলটা দেখি, বা সিল্কওয়ার্ম বা ফ্রগের যদি লাইফ সাইকেলটা আমরা দেখি, জীবন চক্রটা আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে এদের জীবন চক্রে কিন্তু ডিফারেন্ট ফেজ রয়েছে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি এগ থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, সেখান থেকে বাটারফ্লাই। তাহলে এই যে পরিবর্তনটা, এই যে ট্রানজিশনটা, একে কি বলা হয়? মিউটেশন, মেটামরফোসিস, ডাইভার্সিফিকেশন, ট্রান্সফিগারেশন, কোনটা সঠিক উত্তর? তাহলে ট্রান্সফরমেশন অফ সিল্কওয়ার্মস অ্যান্ড ফ্রগ লার্ভা ইন্টু অ্যাডাল্টস থ্রু ড্রাস্টিক চেঞ্জ। ড্রাস্টিক চেঞ্জ কথাটার মানে হচ্ছে আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন। তাহলে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে মেটামরফোসিস। সঠিক উত্তর হচ্ছে মেটামরফোসিস, অর্থাৎ লার্ভা থেকে অ্যাডাল্টের যে ট্রানজিশন, লার্ভা থেকে অ্যাডাল্টের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনটাকে আমরা বলি হচ্ছে মেটামরফোসিস। তাহলে 6 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, মেটামরফোসিস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য আলট্রা ফিল্টারিং ইউনিটস অফ কিডনি? আমরা প্রত্যেকেই জানি যে কিডনি বা বৃক্ক, কিডনি বা বৃক্ক, এই কিডনি হচ্ছে আমাদের শরীরের প্রধান বা মুখ্য রেচন অঙ্গ। তাহলে মেইন এক্সক্রিটরি অর্গান অফ আওয়ার বডি হচ্ছে কিডনি, এবং কিডনির কাজ হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন অফ ব্লাড, অর্থাৎ রক্তের পরা পরিস্রাবণ, ব্লাডটাকে পিউরিফাই করা, এবং ব্লাডের মধ্যে যত রকমের নাইট্রোজেন ওয়েস্ট রয়েছে, বিভিন্ন রকমের ওয়েস্ট ম্যাটারগুলোকে ব্লাড থেকে সেগ্রিগেট করা এবং পিউরিফাই করা ব্লাডটাকে। এটা কার কাজ? এটা কিডনির কাজ, রাইট? এবার কিডনির আমরা প্রত্যেকেই জানি যে কিডনি বা বৃক্কের মধ্যে যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট রয়েছে, গঠনগত এবং কার্যগত একক রয়েছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে নেফ্রন, তাই তো? নেফ্রন। তাহলে এটা একটা নেফ্রনের ডায়াগ্রাম। নেফ্রনের মনে রাখবে দুটো পার্ট,
একটাকে আমরা বলি হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, একটাকে আমরা বলি ম্যালপিজিয়ান কর্পাসেল, ম্যালপিজিয়ান কণিকা, আরেকটা অংশের নাম হচ্ছে রেনাল টিবিউল বা বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসেলের যে দুটো অংশ রয়েছে তার একটার নাম বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরিউলাস, এবং রেনাল টিবিউলের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো কি কি? পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে হচ্ছে লুপ অফ হেনলি, দেখতেই পাচ্ছি ইউ এর মতো শেপটাকে বলা হয় লুপ অফ হেনলি, তারপরে হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ফাইনালি আমরা দেখতে পাচ্ছি সিটি বা কালেক্টিং টিবিউল। ক্লিয়ার? পরীক্ষার জন্য কিন্তু আমাদের নেফ্রনের স্ট্রাকচারটাও খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটার ফাংশন জানতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম গিভেন টু দ্য আলট্রা ফিল্টারিং ইউনিটস অফ কিডনি? আনসার উইল বি অপশন এ, নেফ্রন। পরবর্তী কোয়েশ্চেন, which of the following is a sexually transmitted infection caused by Neisseria gonococcus? তাহলে সিফিলিস, গনোরিয়া বা টু সাম এক্সটেন্ট এইডস, এগুলোকে আমরা কিন্তু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলে থাকি, বা শর্টে আমরা বলি এসটিডি। এসটিডির ফুল ফর্ম হচ্ছে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে অবাঞ্ছিত যৌন সংসর্গের দ্বারা যে রোগগুলো ছড়িয়ে পড়ে একজনের থেকে আরেকজনের মধ্যে, সেই রোগগুলোকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন সংসর্গজনিত ব্যাধি। তাহলে এখানে আমি পরিষ্কার ব্যাকটেরিয়াটার নাম মেনশন করেছি, দ্যাট ইজ নিজেরিয়া গনোকক্কাস। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে গনোরিয়া, রাইট? অপশন এ হচ্ছে 8-এরটা কারেক্ট অপশন। তাহলে এখানে আমরা সিমটমসগুলো দেখতে পাচ্ছি। গনোরিয়া হচ্ছে নিজেরিয়া গনোরি সাইন্টিফিক নেম ব্যাকটেরিয়াটার। অ্যাবডোমিনাল পেন অর পেন উইথ ইন্টারকোর্স, vaginal discharge and bleeding, infected kidneys, urinary tract infection যেটাকে আমরা বলি UTI, burning sensation during urination, swollen testicles, আরেকটা হচ্ছে discharge from the penis। তাহলে মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিছু ডিফারেন্ট সিমটমস রয়েছে, কিন্তু এই কোয়েশ্চেনটার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ এসএসসি সিজিএল এবং সিএইচএসএল, এই পরীক্ষায় কিন্তু ডিজিজ থেকে প্রশ্ন করে। প্রশ্নগুলো খুব সিম্পল এবং স্ট্রেট কোয়েশ্চেন হবে। কোনো একটা পার্টিকুলার ডিজিজ, সেই ডিজিজটা কোন প্যাথোজেনের দ্বারা হয়, আইদার ইট ইজ ভাইরাস অর ব্যাকটেরিয়া অর প্রোটোজোয়া অর ফাঙ্গি, ঠিক? এবার প্রত্যেকটা সায়েন্টিফিক নেম জানতে হবে, যদিও সিমটমসগুলো আমাদের ততটা লাগে না, ঠিক আছে? কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ হোক বা ভাইরাল ডিজিজ হোক, ডিজিজগুলোর যে প্যাথোজেন তাদের সায়েন্টিফিক নেম কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টারটার নাম হচ্ছে জেনেটিক্স। ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জেনেটিক্স। জেনেটিক্সের বাংলা তোমরা জানো বংশগতি বা সুপ্রজনন বিদ্যা। আ ক্রস বিটুইন হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস রিসেসিভ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি রিসেসিভ। রিসেসিভ কথার মানে হচ্ছে প্রচ্ছন্ন। রিসেসিভ মানে হচ্ছে যেটা সব জেনারেশনে এক্সপ্রেস করে না, দ্যাট ইজ রিসেসিভ। যেটা সব জেনারেশনে এক্সপ্রেস করে যে বৈশিষ্ট্যটা, তাকে আমরা বলি ডমিনেন্ট বা প্রকট। ক্লিয়ার? রিসেসিভ কথার মানে হচ্ছে প্রচ্ছন্ন।
তাহলে ক্রস বিটুইন হোমোজাইগাস রিসেসিভ, হোমো মানে সেম, হোমো শব্দটার মানে হচ্ছে সেম, রাইট? হেটারো কথার মানে হচ্ছে ডিফারেন্ট বা আলাদা, হোমো মানে হচ্ছে সেম। তাহলে এটাকে আমরা বলতে পারি হোমোজাইগাস রিসেসিভ, কারণ স্মল টি দুটো গ্যামেটই সেম। তার সাথে যদি আমরা হেটারোজাইগাস প্লান্ট, হেটারোজাইগাস কোনটা? ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এটা হচ্ছে ডমিনেন্ট, রাইট? ক্যাপিটাল টি আর স্মল টি দুটো আলাদা, তাই বলা হচ্ছে কি হেটারোজাইগাস। ক্লিয়ার? তাহলে হেটারোজাইগাস কথাটার মানে হচ্ছে আলাদা, হোমোজাইগাস মানে হচ্ছে সেম। তাহলে যদি আমরা সাপোজ ধরো ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালের সঙ্গে হেটারোজাইগাস ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালের সঙ্গে যদি আমরা রিসেসিভ প্যারেন্টের মিলন ঘটাই, অর্থাৎ ডমিনেন্ট প্যারেন্ট এবং রিসেসিভ প্যারেন্ট, তার ফলে আমরা যে হেটারোজাইগাস ডমিনেন্ট পাই, সেই হেটারোজাইগাস ডমিনেন্টের সাথে যদি আমরা আগের জেনারেশনের রিসেসিভ প্যারেন্টকে নিয়ে আসি, তাহলে সেই ধরনের মিলনকে বা সেই ধরনের ক্রসকে কি বলে? ব্যাক ক্রস, টেস্ট ক্রস, মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। মোনোহাইব্রিড মানে আমরা প্রত্যেকে জানি এক সংকর জনন, ডাইহাইব্রিড ক্রস মানে আমরা প্রত্যেকে জানি দ্বিসংকর জনন। ক্লিয়ার? তাহলে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, সাপোজ যদি আমি বলি ক্যাপিটাল টির সাথে স্মল টি, তার মিলনে হলো ক্যাপিটাল টি স্মল টি, রাইট? তাহলে এই দুজন প্যারেন্টের মিলনে আমরা প্রজনী পেলাম ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে ক্রস করছি কার? না, তার সাথে ক্রস করছি হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্টের। এই ধরনের ক্রসকে বলা হয় টেস্ট ক্রস, রাইট? টেস্ট ক্রস। তাহলে আনসার হবে বি, অপশন বি। তাহলে টেস্ট ক্রস করে আমরা যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 50% টল এবং 50% ডোয়ার্ফ, রেশিওটা হচ্ছে 1:1। ক্লিয়ার? তাহলে এইরকম কিন্তু আমাদেরকে পরীক্ষার হলে কিছু অ্যাপ্লিকেশন বেসড বা এরকম চেকার বোর্ড থেকেও প্রশ্ন করতে পারে। সুতরাং ক্লিয়ারিং কনসেপ্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট কিন্তু আমাদের খুব ভালো করে ক্লিয়ার রাখতে হবে, রাইট? নেক্সট কোয়েশ্চেন, which of the following human genetic disorder is sex linked? তাহলে দেখো অনেকগুলো ডিসঅর্ডার আমরা দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে হিমোফিলিয়া, অ্যালবিনিজম, সিস্টিক ফাইব্রোসিস, আরেকটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে আমি ছবিতে তোমাদের একটা হিন্ট দিয়ে রেখেছি যে হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার যেটা সেক্স লিঙ্কড, এটা আনসার হয়ে যাবে হেমোফিলিয়া। আচ্ছা, হেমোফিলিয়া এটা একটা এক্স ক্রোমোসোম লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। হেমোফিলিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হেমোফিলিয়া রোগটা হলে রক্ততঞ্চন ব্যাহত হয়, ব্লাড কোয়াগুলেশন হ্যাম্পার করে। ব্লাড কোয়াগুলেশন বা ব্লাড ক্লটিংয়ের জন্য বেশ কিছু ফ্যাক্টর রেসপন্সিবল। তো সেখানে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9টা যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, বিশেষ করে ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সি হলে যে হেমোফিলিয়াটা হয় তার নাম হেমোফিলিয়া এ, এবং ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সি হলে যে হেমোফিলিয়া হয় দ্যাট ইজ হেমোফিলিয়া বি। এবং এই রোগটাকে আমরা বলি হচ্ছে ব্লিডার্স ডিজিজ। ওয়াই? যদি এই রোগটা হয় তাহলে কিন্তু
ব্লাড ক্লটিং হয় না। ক্লিয়ার? অর্থাৎ কোনো জায়গা কেটে গেলে সেই জায়গাটা থেকে রক্ত পড়া বন্ধ হয় না। এটা এক্স ক্রোমোসোম বাহিত একটি রোগ, তাই জন্য আমাদের এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে কি হেমোফিলিয়া। অ্যালবিনিজম, শরীরে সঠিকভাবে মেলানিন সিনথেসিস হয় না, সেই জন্য গোটা শরীরটা বিবর্ণ হয়ে যায়, সাদা হয়ে যায়। সিস্টিক ফাইব্রোসিস, এক্ষেত্রেও আমাদের শরীরের মধ্যে নানা রকমের, বিশেষ করে লাংসে বা অন্যান্য যে ইন্টারনাল অর্গ্যানসগুলো, সেখান থেকে প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয়। এবং ফিনাইল কিটোনিউরিয়া, এই রোগটার ক্ষেত্রে ফিনাইল অ্যালানিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আনওয়ান্টেড অ্যাকিউমুলেশন হয়, যার ফলে কিন্তু ফিনাইল কিটোনিউরিয়া এই রোগটা আমরা দেখতে পাই। তাহলে বাকিগুলো নিয়ে ডিসকাস করছি না, এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে 10A, দ্যাট ইজ হেমোফিলিয়া। নেক্সট কোয়েশ্চেন, the structural carbohydrate found in the cell wall of plants is called, তাহলে প্লান্টের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালের কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ প্লান্ট সেলের ভেতরের যে অর্গ্যানসগুলো, ইন্টারনাল অর্গ্যানসগুলো, সেই অর্গ্যানগুলোকে প্রোটেক্ট করতে হেল্প করে। কে? না এই সেলুলোজ। তাহলে এখানে আমি আনসারটা তোমাদের বলেই দিলাম, দ্য স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ প্লান্ট। একই রকমভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও আমরা সেল ওয়াল দেখতে পাই। ব্যাকটেরিয়াল সেল ওয়াল কম্পোনেন্টের নাম কি? পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড। আর যদি আমরা ফাঙ্গাসের ক্ষেত্রে বলি, তাহলে ফাঙ্গির ক্ষেত্রে সেল ওয়াল কম্পোনেন্ট হচ্ছে কাইটিন। তাহলে দের ইজ নো সেল ওয়াল ইন অ্যানিমাল সেল, কিন্তু প্লান্ট সেল বা ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেলের মধ্যে কিন্তু আমরা সেল ওয়াল দেখতে পাই, যাদের কাজ হচ্ছে সেলটাকে একটা বাইরে থেকে ফিজিক্যাল রেজিস্ট্যান্স প্রোভাইড করা এবং সেলটাকে স্ট্রাকচারাল স্টেবিলিটি প্রোভাইড করা, যাতে বাইরের কোনো আঘাত কোষকে কোনো রকমভাবে ক্ষতি করতে না পারে। রাইট? তাহলে এখানে আনসার হচ্ছে সেলুলোজ। ল্যাকটোজও হচ্ছে মিল্ক সুগার, আমরা জানি, এবং স্টার্চ এবং গ্লাইকোজেন দুটোই হচ্ছে এক্সাম্পল অফ পলিস্যাকারাইডস। ক্লিয়ার? অ্যানিমাল পলিস্যাকারাইডকে আমরা বলি কিন্তু গ্লাইকোজেন। রাইট? পরের প্রশ্ন, এক্সচেঞ্জ অফ গ্যাসেস ইন প্লান্টস টেক প্লেস থ্রু, তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করতে সাহায্য করে উদ্ভিদের কোন অংশগুলো? স্টোম্যাটা, লেন্টিসেল, কিউটিকল, অল অফ দ্য অ্যাবভ। কোনটা সঠিক উত্তর হবে? দেখো, এতগুলোর মধ্যে এই তিনটে অর্গান কিন্তু দে আর অলসো ট্রান্সপিরেটিং অর্গান অফ প্লান্টস। ক্লিয়ার? তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল, প্রয়োজনাতিরিক্ত জল দেহের বাইরে বার করে দেয় with the help of these organs. At the same time, these organs also help in gaseous exchange. উডি প্লান্টসের ক্ষেত্রে আমরা লেন্টিসেল দেখতে পাই এবং নর্মাল কিন্তু 90% কেসে আমরা দেখতে পাই প্লান্টস ইউজ টু এক্সচেঞ্জ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড উইথ দ্য হেল্প অফ স্টোম্যাটা। ঠিক আছে? তাহলে এখানে আনসারটা আমাদের হয়ে যাবে কি অল অফ দিস, অর্থাৎ সবকটি। ডিএনএ কনসিস্টস অফ ইউনিট কল্ড, ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? আমাদের যে নিউক্লিয়াস রয়েছে
সেই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে ডিএনএ, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএর যে স্ট্রাকচারাল ইউনিট, ডিএনএর যে স্ট্রাকচারাল ইউনিট তার নাম হচ্ছে নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডসের কম্পোনেন্টগুলো কি কি? পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, আরেকটা কি? আরেকটা হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে, তাহলে ডিএনএর গঠনগত একক হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। আর আমরা জানি যে ডিএনএর যে ফাংশনাল ইউনিট তাকে বলা হয় জিন, এবং জিনকে আমরা বলি বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ পূর্ববর্তী জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন, প্রিভিয়াস থেকে নেক্সট জেনারেশনে যে জেনেটিক ইনহেরিটেন্স যে বিষয়টা রয়েছে, বাবা মায়ের থেকে সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায়, পিতামাতার থেকে সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই জিনের জন্যই পসিবল। সেই জন্য জিনকে বলা হয় কি? ভেহিকল অফ হেরিডিটি, তাই তো, বংশগতির ধারক এবং বাহক। পরের কোয়েশ্চেন, স্পিসিস ফাউন্ড ইন ইকোটোন। ইকোটোন মানে হচ্ছে দুটো আলাদা ইকোসিস্টেম যে জায়গাটাতে ওভারল্যাপ করে, সেই ট্রানজিশন জোনটা হচ্ছে ইকোটোন। এবং দুটো জোন, দুটো আলাদা ইকোসিস্টেম, সাপোজ এ আর বি, দুটো আলাদা ইকোসিস্টেম যে পার্টিকুলার এরিয়াটাতে এরা ওভারল্যাপ করছে, সেই ওভারল্যাপিং জোনটাতে আমরা কিছু ইউনিক স্পিসিস দেখতে পাই। ঠিক আছে, এই ওভারল্যাপিং জোনটাতে স্পিসিস ডাইভার্সিটি is always high. তাহলে স্পিসিস ডাইভার্সিটি ইজ অলওয়েজ হাই। তাহলে যে স্পিসিসগুলো আমরা এই দুটো পার্টিকুলার ইকোসিস্টেমের মাঝখানে যে জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি রয়েছে, সেখানে সব থেকে বেশি সংখ্যক জীব আমরা দেখতে পাই, বা ম্যাক্সিমাম স্পিসিস ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন ইকোটোন এরিয়া, যে এখানে আমরা যে স্পিসিসগুলোকে দেখতে পাই তাদেরকে বলা হয় এজ স্পিসিস। ঠিক আছে, স্ট্রাকচার এবং মরফোলজির রেসপেক্টে যে স্পিসিসগুলোকে আমরা আলাদা করি, একটা স্পিসিস যখন আরেকটা স্পিসিসের সাথে মরফোলজি বা স্ট্রাকচারাল অ্যাসপেক্টে ডিফারেন্ট হয়, তখন সেগুলোকে আমরা মরফোস্পিসিস বলি। আর অ্যালোপ্যাট্রিক এবং সিম্প্যাট্রিক এই দুটো সব মানে টোটালি ডিফারেন্ট কনটেক্সট। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে এজ স্পিসিস। নেক্সট কোয়েশ্চেন, what is the function of the mitochondria in plant cells during respiration? Synthesis of glucose, production of oxygen, generation of ATP, লাস্ট অপশন হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে এটা একদম সঠিক আনসার হবে কি? রেসপিরেশনে হেল্প করে মাইটোকন্ড্রিয়া, যাকে আমরা বলি পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর, যার কাজ কি? জেনারেশন অফ এটিপি মলিকিউল। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপিকে আমরা কি বলি? আমরা বলি এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি, রাইট? তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা পুরোটাই হচ্ছে কিন্তু মাইটোকন্ড্রিয়ার একটা সুন্দর ছবি। মাইটোকন্ড্রিয়ায় দুটো মেমব্রেন থাকে এবং ভেতরের যে আঙুলের মতো, ফিঙ্গারের মতো যে স্ট্রাকচারটা, তার নাম ক্রিস্টি। আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, মাঝের অংশটাকে বলা হয়। এবং ভেতরে মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএটা প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। ক্লিয়ার? তাহলে এর কাজ হচ্ছে এটিপি বা এনার্জি তৈরি করা।
তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। Which of the following cells produce antibodies? নিচের কোন ব্লাড সেলটি অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে? বাইরে থেকে যখন কোনো একটা অ্যান্টিজেন বা কোনো একটা ফরেন বডি কোনো একটা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে, ইনভেড করে, তখন তার এগেনস্টে যে ইমিউনিটি বা ইমিউন সিস্টেম রেসপন্স করতে শুরু করে, সেই রেসপন্স হিসেবে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে কোন শ্বেত রক্তকণিকা? অপশন এ ইওসিনোফিল, অপশন বি মোনোসাইট, অপশন সি বেসোফিল, অপশন ডি লিম্ফোসাইট। ইওসিনোফিল আমরা কিন্তু আমাদের শরীরে ম্যাক্সিমাম দেখতে পাই, মোস্ট অ্যাবান্ডান্ট WBC ইওসিনোফিল। মোনোসাইট হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট। বেসোফিল হচ্ছে লিস্ট অ্যাবান্ডান্ট। এবং অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে হচ্ছে লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস, রাইট? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তার মধ্যে লিম্ফোসাইট হচ্ছে স্মলেস্ট এবং আলটিমেটলি বি লিম্ফোসাইট আমাদের অ্যান্টিবডি তৈরি করে। ক্লিয়ার? তাহলে আনসার হলো অপশন ডি। EEG ইলেকট্রোএনসেফালোগ্রাম, electroencephalogram is used to detect the functioning of, তাহলে কিছু মেটাল ইলেকট্রোড আমাদের স্কালের মধ্যে বসানো হয়, আমাদের ব্রেন থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালসগুলো তৈরি হয় সেগুলোকে সেন্স করার জন্য। তাহলে প্রশ্নটা করেছে কোন ইন্টারনাল অর্গানগুলো বা হার্ট, লাং, কিডনি এবং ব্রেনের মধ্যে কার ফাংশনকে ডিটেক্ট করার জন্য আমরা ইলেকট্রোএনসেফালোগ্রাম করি? আনসার হচ্ছে অপশন ডি, ব্রেন। পরবর্তী কোয়েশ্চেন, which of the following test helps in diagnosis of cancer? ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য আমরা কোন টেস্ট পারফর্ম করি? ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, বায়োপসি, এক্স-রে। কারেক্ট আনসার উইল বি বায়োপসি। তাহলে আমাদের বডির যে ইনফেক্টেড সেল বা টিস্যু সেটাকে কালেক্ট করা হয় এবং ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে দেখা হয় যে আইদার দ্য পেশেন্ট ইজ ক্যান্সারাস অর নট। তাহলে ক্যান্সারের সাথে ম্যালিগনেন্সিকে ডিটেক্ট করার জন্য আমরা যে টেস্ট পারফর্ম করি, যে মেডিকেল টেস্ট পারফর্ম করি, দ্যাট ইজ বায়োপসি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। What are the keystone species in an ecosystem? keystone species কথাটার মানে হচ্ছে যে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে যত রকমের জীব রয়েছে তাদের ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য বা ইকুইলিব্রিয়ামটাকে মেনটেন করার জন্য কোনো একটা পার্টিকুলার স্পিসিসের অবস্থান বা কোনো একটা পার্টিকুলার স্পিসিসের কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ঠিক আছে? তো এখানে বলেছে কিস্টোন স্পিসিসের বৈশিষ্ট্যগুলো নিচে যেগুলো দেওয়া আছে কোনটা কিস্টোন স্পিসিসের সাথে অ্যাসোসিয়েটেড? The species whose elimination can seriously affect the ecosystem, whose elimination can benefit the ecosystem, whose elimination would not affect the ecosystem, none of the above. তাহলে এটা আনসার ডেফিনেটলি কিন্তু এ হবে। বিশেষ করে প্রে প্রিডেটর রিলেশনশিপকে বোঝানোর জন্য বা কোনো একটা ইকোসিস্টেমে আমরা দেখতে পাই যদি কার্নিভোর হিসেবে বাঘ না থাকে তাহলে কিন্তু হার্বিভোরসদের সংখ্যা বেড়ে যাবে। তাহলে হার্বিভোরসদের সংখ্যা বেড়ে যাওয়া মানে কোনো প্রডিউসারের আর অস্তিত্ব থাকবে না। তাহলে যদি প্রডিউসারই না থাকে তাহলে সেই ইকোসিস্টেম বা সেই পার্টিকুলার ফুড চেনটা তারও কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এখানে কিন্তু কার্নিভোর হিসেবে টাইগারের একটা ভূমিকা রয়েছে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তো কিস্টোন স্পিসিস তারাই যাদের প্রেজেন্সটা পুরো যে ইকোসিস্টেমের ব্যালেন্সটাকে ধরে রাখে। ঠিক আছে?
তো এই ধরনের স্পিসিসগুলোকে আমরা কি বলি? আমরা বলি কিস্টোন প্রজাতি বা কিস্টোন স্পিসিস। লাস্ট কোয়েশ্চেন অফ টুডে সেশন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন, which of the following is the cause of skin cancer? স্কিন ক্যান্সারের অন্যতম কারণ কি? অ্যাসিড রেইন, অ্যালার্জেন্স, ওজোন ডিপ্লিশন এবং নান অফ দিস। এটার সঠিক উত্তর আমরা সবাই জানি, দ্যাট ইজ ওজোন লেয়ার ডিপ্লিশন। তাহলে আমরা জানি যে ওজোন স্তর কিন্তু ক্ষয় হচ্ছে, তাই তো? স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন, সেই ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হচ্ছে বা ওজোন লেয়ার ডিপ্লিশন হচ্ছে। এবং এই ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সগুলো কি? মেইনলি হচ্ছে সিএফসি, এইচসিএফসি, হ্যালন, এগুলো, তাই তো? তাহলে এই সাবস্ট্যান্সগুলোকে যদি আমরা ব্যান করতে পারি তাহলে কিন্তু ওজোন ডিপ্লিশনকে আটকানো পসিবল। আর ওজোন ডিপ্লিশনের ফলে কি হচ্ছে? ইউভি রেডিয়েশন আমাদের পৃথিবীতে চলে আসছে এবং সেই ইউভি রেডিয়েশন কিন্তু আলটিমেটলি কি করছে? স্কিন ক্যান্সার অ্যান্ড মিউটেশন অফ জিনস, রাইট? তো সেই জন্য কানাডার মন্ট্রিলে একটি প্রোটোকল সাইন্ড হয়েছিল যার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। সেই প্রোটোকলে বলা হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল ফেজিং আউট অফ ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স, রাইট? তাহলে এখানে সঠিক আনসার কি হলো? ওজোন ডিপ্লিশন। তো চলো আজকের ক্লাসে মোটামুটি আমাদের 20টা এমসিকিউ আমরা ডিসকাস করলাম। তোমরা সবাই কমেন্টে একটু জানাবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্রত্যেকে একটু শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতো বেনিফিট নিতে পারে ক্লাসের। এবং আমাদের রাইস স্মার্টে কিন্তু এসএসসির জন্য ডেডিকেটেডলি ক্লাস শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ডেডিকেটেড ফ্যাকাল্টিরা কিন্তু এসএসসি ওরিয়েন্টেড ক্লাসে নিচ্ছেন এবং আপকামিং যতগুলো বায়োলজির ক্লাস আমি আনবো সবটাই কিন্তু স্টাফ সিলেকশন কমিশনকে ফোকাস করেই আনা হবে, ঠিক আছে? তো টিল দেন সবাই ভালো থেকো, সবাই খুব ভালো করে পড়াশুনো করো, এই গরমে নিজেদের টেক কেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? থ্যাংক ইউ।